হ্যালো, হ্যালো, ছাত্রীরা এসছো? ছাত্রীরা তোমরা এসেছো? পরিণতি ও সুশাসনের ছাত্রীরা একাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আর তুমি এসেছো, তোমার রোল নাম্বার 1001। 1001। এর আগে তো তুমি ক্লাস করোনি একটিও, না? জি না ম্যাম। আচ্ছা, কেন? সমস্যা ছিল? জি আমার জ্বর হয়েছিল। আচ্ছা, এটা আমাদের কিন্তু চতুর্থ ক্লাস, ঠিক আছে? আর কারা জি এসেছো ছাত্রীরা? তোমরা যারা এসেছো তারা একটু বলো, তোমার নামটা কি জানি? ম্যাম ফারিহা আক্তার তন্নি। ফারিয়া আক্তার তন্নি। তোমার চেহারা দেখা যাচ্ছে না কেন? ফারিয়া আক্তার তন্নির ফারিয়া আক্তার তন্নি, এই তো দেখা যাচ্ছে। আর কি এসেছে একটু বলো, আর কারা এসেছে এখনো? কই, কারো চেহারা তো দেখা যাচ্ছে না। আর কে এসেছে? ক্লাস কি শুরু করব? একজন? আর কেউ আসেনি তো? আমার নাম শোভা মজুমদার। ফারিয়া আক্তার তন্নি, তুমি বই কিনেছো? জি ম্যাম আমি বই কিনেছি। দুই পেপারেই তো বই কিনেছো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোল নম্বরটা বলো। ম্যাম 1013। 1013। কেমন আছো? জি ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। একটু তাড়াতাড়ি মেয়েরা আসলে ক্লাসটা শুরু করা যায়। 40 মিনিটের ক্লাস। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোল নম্বরটা বলো। ম্যাম 1036। 1036। ভালো আছো তুমি? জি ম্যাম ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 3জন হয়েছে, আরো আসলেও আমরা আসুক, অসুবিধা নেই। আমরা ক্লাসটা শুরু করে দিই, না তাই না? জি ম্যাম হ্যাঁ, আজকে তোমাদের ক্লাসে স্বাগতম। আজকে আমার এই ক্লাসটা হচ্ছে ৪র্থতম ক্লাস, একাদশ। জি ম্যাম। হ্যাঁ, জি একাদশ ম্যাম। শ্রেণীর পরিণতি ও সুশাসন, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমি হচ্ছি নাজমুন নাহার, সহকারী অধ্যাপক। তো আজকে আমরা ক্লাসটা শুরু করছি। আজকে আমাদের ৪র্থ ক্লাস। এর আগে আমরা ৩টা ক্লাস করেছি অনলাইনে, এই জুমে। তো আমাদের কিন্তু তোমাদের প্রথম অধ্যায় শেষ হয়নি, আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম অধ্যায় তো হ্যাঁ, যারা একদম নতুন আজকে এসেছো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, ভারত বিভাগ। ঠিক আছে, আমরা এই প্রথম চ্যাপ্টারটা একদম ব্রিটিশ থেকে শুরু করে ভারত ভারত পর্যন্ত আমরা এগুলি পড়বো। আস্তে আস্তে এইভাবে আমাদের 1971 সালের স্বাধীনতা পর্যন্ত আমাদের এই চ্যাপ্টার মধ্যে থাকবে। এখন আমরা পড়ছি ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ। তোমরা বই রেখেছো সামনে? জি ম্যাম। আচ্ছা, আমাদের যারা আমার গত 2-3 ক্লাস করেছো তারা বলতে পারবে কতটুকু আমার পড়া শেষ হয়েছিল? আমরা কতটুকু পড়েছিলাম বলতে পারবে? ম্যাম আমি তো আজকে সেকেন্ড পার্ট, আজকে প্রথম, আমি তো এর আগে করি নাই। একটা ক্লাসও করো নাই? যারা করেছো কেউ করো না এখানে এসছো? আচ্ছা, আমি বলে দিই, আমি তোমাদের কাছ থেকে জানতে চাইলাম যে তোমরা পড়ালেখা করছো কিনা এবং তোমরা জানো কিনা, সেই জন্যই তোমাদের কাছে জানতে চাইলাম, কিন্তু তোমরা জানো না। প্রথম চ্যাপ্টারের আমি অনেকখানি শেষ করে ফেলেছিলাম। আজকে আমি খেলাফত আন্দোলন থেকে শুরু করব। তোমরা দেখো, খেলাফত আন্দোলন বের করো। এর আগের গুলো আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি মেয়েদেরকে। তোমরা বাকিটা তোমরা এর আগের
কিছু জিনিস আছে বলেছি, সেগুলো তোমরা পড়ে নিও। আজকে আমি খিলাফত আন্দোলন পেয়েছো? সবাই চেহারা দেখাও। ম্যাম পেজ নাম্বার কত? পেজ নাম্বার 25 মেবি, তোমাদের বইতে জানি না, 25 মনে হয়। প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ ও ভারত বিভাগ। ঠিক আছে, পেয়েছো? খিলাফত আন্দোলন 1919 থেকে জি, ম্যাম। 1922। হ্যাঁ, এই খিলাফত এর আগে মানে আমাদের ইয়েগুলো টপিকস গুলো আমরা বুঝিয়ে দিয়েছি। প্রথম থেকে এই চতুর্থ ক্লাস পর্যন্ত এটা একটু বড় চ্যাপ্টার। তো আজকে আমি তোমাদেরকে খিলাফত আন্দোলন পড়াবো, তারপর অসহযোগ আন্দোলন, বেঙ্গল প্যাক্ট, এই যে ছোট ছোট ঘটনাগুলো, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব আজকে। তো খিলাফত আন্দোলন দেখো, 1919 সাল থেকে 1922। প্রথম মহাযুদ্ধে তুরস্ক, জার্মান অক্ষশক্তি গ্রেট ব্রিটেনের নেতৃত্বাধীন মিত্রশক্তির নিকট পরাজিত হয়। বিশ্বযুদ্ধ শেষে গ্রেট ব্রিটেন ও মিত্রশক্তি তুরস্ক সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করে এর শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা তুরস্ককে 1920 সালে সম্পাদিত সার্ভাস চুক্তি স্বীকার করতে বাধ্য করে। এই চুক্তি ছিল তুরস্কের জন্য অপমানজনক। এর প্রতিবাদে 1920 সালে ভারতীয় মুসলমান জনগণ আন্দোলন শুরু করেন, কেননা ভারতীয় মুসলমান জনগণ তুরস্কের সুলতানকে সমগ্র মুসলিম জাহানের খলিফা ও ঐক্যের প্রতীক বলে মনে করত। এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল কালাম আজাদ প্রমুখ। এই আন্দোলন খিলাফত আন্দোলন নামে পরিচিত। বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, এই মানে খেলাফত আন্দোলনটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, সেটাই আমি এতক্ষণ তোমাদের বললাম। যে মহাযুদ্ধে পর তুরস্ক, জার্মান অক্ষশক্তি গ্রেট ব্রিটেনের নেতৃত্বাধীনে মিত্রশক্তির নিকট পরাজিত হয়। ফলে গ্রেট ব্রিটেন ও মিত্রশক্তি তুরস্ক সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করে এই শক্তিকে দুর্বল করার কারণে এই তুরস্কের সম্পাদিত সার্ভাস চুক্তি স্বীকার করতে বাধ্য হয় এবং এই চুক্তি ছিল তুরস্কের জন্য অপমানজনক। এর প্রতিবাদেই 1920 সালে ভারতীয় মুসলমান জনগণ আন্দোলন শুরু করে। এবং এই আন্দোলন কিভাবে হয়েছিল এবং কারা করেছিল 1920 সালে, কারা করেছিল এটা তো তোমাদেরকে বলেছি। এইভাবে তোমরা একটার পর একটা ঘটনাগুলি শুনবে। তারপরে দেখো অসহযোগ আন্দোলন রয়েছে। অসহযোগ আন্দোলন 1920 থেকে 22। এই অসহযোগ আন্দোলনটা কি এটা একটু বলি তোমাদের। ব্রিটিশ সরকার কুখ্যাত রাউলাট আইন পাশ করলে ভারতীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। 1919 সালে 13 এপ্রিল এই আইনের প্রতিবাদে অনুষ্ঠিত পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগের শক্তিপূর্ণ সভায় ব্রিটিশ সরকার গুলি চালালে অসংখ্য মানুষ হতাহত হয়। এই প্রতিবাদে কংগ্রেস নেতা মোহাম্মদ গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। ক্লিয়ার? তখন কি চলছিল? ব্রিটিশ সরকার আর ভারত, এই দুইটা সময়কাল সময়ে অসহযোগ আন্দোলন হয়েছিল। কে করেছিল? 1919 সালে 13 এপ্রিল আইনের প্রতিবাদে অনুষ্ঠিত পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের শান্তিপূর্ণ সভায় ব্রিটিশ সরকারের গুলি চালানোর অসংখ্য মানুষ হতাহত হলে এর প্রতিবাদে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। এভাবে ছোট ছোট ঘটনাগুলো আছে এখানে। যেহেতু এটা ঐতিহাসিক ঘটনা, দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে সম্পূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো, এগুলো একটু পড়ে গল্পের মতো পড়ে তোমাদেরকে বুঝতে হবে। তারপর 3 নম্বর দেখো বেঙ্গল প্যাক্ট। এটা 1923 সালে বেঙ্গল প্যাক্ট হয়েছিল। একটু দেখো এটা একটু বোঝাবার চেষ্টা করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন অসাম্প্রদায়িক ও উদার মনের রাজনীতিবিদ। কে ছিল? চিত্তরঞ্জন দাস। তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলার শতকরা 60 জন মানুষ মুসলমান, অথচ সরকারি চাকরি অন্যান্য ক্ষেত্রে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশ শাসন থেকে ভারতবাসীকে মুক্ত ও স্বাধীন করতে হলে প্রয়োজন হিন্দু মুসলমান ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি। এই জন্য তিনি স্যার আব্দুর রহিম, স্যার আব্দুল করিম, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামীবাদী, মৌলভী মুজিবুর রহমান প্রমুখ মুসলমান নেতার সাথে আলাপ আলোচনার পর 1923 সালে বেঙ্গল প্যাক্ট নামে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন।
ক্লিয়ার তোমরা মেয়েরা? বুঝতে পারছো ছাত্রীরা? জি ম্যাম। হ্যাঁ, আওয়াজ না করলে জি, আমি মিস। কিভাবে বুঝবো? অনেক সময় তো ইন্টারনেটের সমস্যা হয়, জি ম্যাম, আওয়াজ করবে। হ্যাঁ হ্যাঁ বলো। এটা কি ক্লাস? এটা তুমি কি কিসের ছাত্রী? এটা পৌরনীতি ও সুশাসন। তুমি কি ক্লাস করতে এসছো? জি মিস। পৌরনীতি ও সুশাসন। মিস, লিংক দেওয়া ছিল কিন্তু সাবজেক্ট দেখি নাই তো। কেন দেখবা না সাবজেক্ট? আর তোমাদের কাছে রুটিন পরিণতি আছে না? সুশাসন। পৌরনীতি ও সুশাসন এর দ্বিতীয় পত্র। ও আচ্ছা। আমি তো শুরুতে ও বলেছি আচ্ছা। এখন পরিণীতি সুশাসন। আমি তো মেসেজ দিয়ে দিয়েছি তোমাদেরকে যে আমার ক্লাস এতটার সময় দিয়েছি না, রাত্রেই দিয়ে দিয়েছি। এগুলো একটু দেখবে ও তোমরা। মিস। হ্যাঁ দেখে 11টা, এমনিও তোমরা সপ্তাহে একটা ক্লাস মাত্র তোমাদের, সেটা হচ্ছে 11:40 থেকে 12:20 পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, এটা ভুলে যেও না, আর রুটিন দেখবে সব সময়। তো বই নিয়ে আমি বসেছো তুমি? শুটিং তুমি বই সামনে পুরো হয়ে গেছে তো এর জন্য আর কি। পরিণীতি বই নিয়ে বসনি? হ্যাঁ মিস। পরিণীতি বই নিয়ে বসনি? মিস বই না কিনুনি? মিস। কেন বই কিনুনি? না মিস। বই কিনুনি? বই না কিনেছো? মিস, এখনো কিনা হয়নি। না তাহলে তো হবে না, কিনবো বই কিনে, তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ ইমিডিয়েট বই কিনে ফেলো যে না মিস। আচ্ছা কিনে ফেলো, যারা কিনো নাই তারা কিনে ফেলো, নাহলে বুঝতে পারবে না তো। ওকে মিস, আমি বই হ্যাঁ কিনবো কারণ আমরা তাড়াতাড়ি। এমনি তো ফিজিক্যালি সামনাসামনি দেখা হচ্ছে না আমাদের, তারপরে আবার অনলাইনে, সেখানে যদি তুমি একেবারে বই ছাড়া বসো তাহলে কিচ্ছুই বুঝতে পারবে না। ঠিক আছে, বই কিনে ফেলো দ্রুত। এরপরে আমরা পড়ছি বেঙ্গল প্যাক্ট পড়লাম, অসহযোগ আন্দোলন পড়লাম, খিলাফত আন্দোলন পড়লাম, বুঝালাম। এখন আমরা বোঝানোর চেষ্টা করছি সাইমন কমিশন। এগুলি একটু বই না পড়লে, বই সামনে না রাখলে তোমরা বুঝতে পারবে না। এগুলি সমস্ত ঐতিহাসিক ঘটনা, ব্রিটিশ আমল ও ভারত আমলের সময়। এখন সাইমন কমিশন হচ্ছে 1919 সালে ভারত শাসন আইনে বলা হয়েছিল যে এই আইন প্রবর্তনের 10 বছর পর ভারতের রাজনৈতিক অগ্রগতি পর্যালোচনা করার জন্য একটি বিধিবদ্ধ কমিশন গঠন করা হয়। ভারতবাসীর মনে সৃষ্ট বিক্ষোভ ও হতাশা এবং ক্রমবর্ধমান হিন্দু মুসলমান বিরোধ লক্ষ্য করে নির্ধারিত সময় 2 বছর পূর্বে 1927 সালে নভেম্বর মাসে ভারতের বড়লাট লর্ড আরউইন গঠনের কথা ঘোষণা করেন। লর্ড আরউইন কোনো ভারতীয়কে এই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে অনিচ্ছুক ছিলেন, কেননা তার ধারণা ছিল কমিশনের নিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্যই এতে কোনো ভারতীয়কে অন্তর্ভুক্ত করা উচিত নয়। ব্রিটিশ মন্ত্রিসভা বড়লাট লর্ড আরউইনের মতকে সমর্থন এবং ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন দলীয় সদস্যদের নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর প্রখ্যাত ব্রিটিশ উদারনৈতিক নেতা ও ব্রিটিশ সাংবিধানিক আইন বিশারদ স্যার জন সাইমনের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। স্যার জন সাইমন ব্যতীত অন্য সদস্যগণ হলেন ভাইকাউন্ট বার্নহাম, লর্ড স্ট্রাথকোনো, এদের মেজর ইটলি এবং কর্নেল লেন ফক্স। কমিশনের মূল দায়িত্ব ছিল ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থার কার্যধারা, শিক্ষার অগ্রগতি, প্রতিনিধিত্বমূলক সংস্থাগুলো উন্নয়ন এবং দায়িত্বশীল সরকারের নীতি স্থাপন বিষয়ে মতামত প্রদান। এই কমিশনের প্রধান জন সাইমনের নাম অনুসারে জন সাইমনের নাম অনুসারে এটি সাইমন কমিশন নামে পরিচিত অর্জন করে এবং 1927 সালে 8 নভেম্বর এক রাজকীয় ঘোষণার দ্বারা এই কমিশন নিযুক্ত করা হয়। কোনো ভারতীয়কে এই কমিশনে অন্তর্ভুক্ত না করায় ভারতীয় জনগণ একে অল হোয়াইট কমিশন বা সাদা কমিশন বলে ব্যঙ্গ, বিদ্রূপ ও সমালোচনায় করে এই সাইমন কমিশনকে। মোট কথা সাইমন কমিশন হচ্ছিল ব্রিটিশদের একটা কমিশন এবং এখানে কোনো হিন্দু মুসলমানদের রাখা হয়নি, যার কারণে পরবর্তীতে এটা সমালোচিত হয় এবং এটাকে সাদা কমিশন বলে ব্যঙ্গ করে হিন্দু মুসলমানরা। এরপরে দেখো নেহেরু রিপোর্ট দেখো, পেয়েছো? 1928। এগুলো খন্ড খন্ড ঘটনাগুলো, ঐতিহাসিক ঘটনাগুলো রয়েছে, এগুলো জাস্ট আমি তোমাদের পরিচিত করে দিচ্ছি।
পরে তোমরা কি করবে তোমাদেরকে পরে আমি বলে দিব এই চ্যাপ্টারটা শেষ হলে কি কি করবে, এবং আমরা আস্তে আস্তে পরীক্ষাও নিব, ফাঁকে ফাঁকে একটা চ্যাপ্টার শেষ হলে একটা চ্যাপ্টারের পরীক্ষা নিয়ে নিব, এভাবে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, এখন নেহেরু রিপোর্ট, তোমরা কিছু কেউ না বুঝতে পারলে আমাকে বলবে, ঠিক আছে? ছাত্রীরা শুনতে পাচ্ছ? ম্যাম আচ্ছা হ্যাঁ বলবে, নাহলে তো আমি বুঝতে পারছি না। নেহেরু রিপোর্ট 1928 সালে এই রিপোর্টটা হয়। ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সাইমন কমিশন, এর আগে আমরা সাইমন কমিশন পড়েছি না, তো সেটা দেখো, ভারতীয় রাজনৈতিক নেতৃবর্গ সাইমন কমিশন রিপোর্ট প্রত্যাখ্যান করে আইন অমান্য আন্দোলন শুরু করে। সাইমন কমিশন সমালোচিত হয়েছিল বলেছিলাম না, সেই সাইমন কমিশন রিপোর্টকে প্রত্যাখ্যান করে আইন অমান্য আন্দোলন শুরু করে। এই সময় ভারত সচিব বার্কেনহেড ব্রিটিশ পার্লামেন্টে ভারতবাসীদেরকে মিলিতভাবে একটি সংবিধান রচনার চ্যালেঞ্জ প্রদান করে। এই চ্যালেঞ্জের মোকাবেলার জন্য 1928 সালে ফেব্রুয়ারি মার্চ মাসে ভারতে পূর্ণ দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার উপযোগী সংবিধান রচনার উদ্দেশ্যে একটি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে গঠিত নেহরুকে সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি 1928 সালে অগাস্ট মাসে যে রিপোর্ট পেশ করে তা হলো নেহরু রিপোর্ট নামে পরিচিত। ক্লিয়ার মেয়েরা বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, এগুলি হচ্ছে ঐতিহাসিক ঘটনা, তো অনেকের নাম থাকবে, সন থাকবে, এগুলি একটু মনোযোগ দিয়ে এগুলি ওইভাবে তোমাদেরকে আমি ঘটনাটা বলা ছাড়া বোঝানো মানে ইয়ে না। তাহলে এটা তোমরা খুব ভালো করে এগুলি রিপোর্ট গুলো পড়ে নিবে ভালো করে। এরপরে জিন্নার 14 দফা, এটা খন্ড খন্ড ঐতিহাসিক ঘটনা। এরপরে আমরা আসি জিন্নার 14 দফায় 1929 সালে এই যে নেহেরু রিপোর্ট পড়লাম, এই নেহেরু রিপোর্ট মুসলমান নেতৃবৃন্দকে আশাহত করে। 1929 সালে জানুয়ারি মাসে তারা দিল্লিতে মুসলিম লীগের সভা আহ্বান করেন। এই সভায় মোহাম্মদ আলী জিন্নাহ তার বিখ্যাত 14 দফা পেশ করেন। জিন্নাহর এই দফা ভারতবর্ষের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিস্টার জিন্নাহ এ সময় অনুভব করেন যে অখণ্ড ভারতে মুসলমানদের ভাগ্য কোনো দিনই নিশ্চিত হতে পারে না। চেতনা থেকেই পরবর্তীতে উদ্ভব ঘটে তারা বিখ্যাত দ্বিজাতি দ্বিজাতি এই চিন্তা চেতনা থেকে পরবর্তীতে উদ্ভব ঘটে তার বিখ্যাত তথ্য। মেয়েরা তোমরা তোমাদের সাউন্ড বন্ধ করে দাও, আমার থেকে শুনো, কিন্তু তোমাদের সাউন্ড কেউ হাঁচি দিচ্ছ, কেউ কাশি দিচ্ছ, এটা করে দাও। আচ্ছা, তারপরে মেয়েরা শুনো, এরপরে আমরা আসি গোল টেবিল বৈঠক। 1930 থেকে 32, ঠিক আছে? গোল টেবিল বৈঠকও তোমরা বলছি আমি। নেহেরু রিপোর্ট পড়লাম আমরা এর আগে। নেহেরু রিপোর্ট এবং জিন্নাহর 14 দফা প্রস্তাবনের ফলে ভারতবর্ষের শাসনতান্ত্রিক সমস্যা প্রকট আকার ধারণ করে। এর সমাধানকল্পে 1929 সালে গভর্নর জেনারেল লর্ড আরউইন লন্ডনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠানের কথা ঘোষণা করে। শুনতে পাচ্ছ মেয়েরা? আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আর মেয়েরা শুনতে না পারলে তোমাদের অন করে দাও, সাউন্ড অন করে দাও, তারপরে বলতে পারো, তোমরা প্রশ্ন করতে পারো আমাকে। এরপরে আমরা আসি 1935 সালে ভারত শাসন আইন। মেয়েরা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, খোলা রাখো সবাই, তাহলে প্রশ্ন করতে পারবে। হ্যাঁ, এখন আমরা আসতেছি 1935 সালে ভারত শাসন আইন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ক্লাস হচ্ছে 12টা 20 পর্যন্ত। 1935 সালে ভারত শাসন আইন পেয়েছো? হ্যাঁ, এই ভারত শাসন আইনটা কি আমরা একটু দেখি। 1919 সালে ভারত শাসন আইন কংগ্রেসের পক্ষ থেকে নেহেরু রিপোর্ট, এগুলি আমরা পড়েছি। নেহেরু রিপোর্ট এবং মিস্টার জিন্নাহর 14 দফা, এটা আমরা পড়েছি। দাবি প্রকাশিত হলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক অচলাবস্থা ও সংকট সৃষ্টি হয়। এই অচলাবস্থা দূর করার জন্য ব্রিটিশ সরকার পরপর 3টি গোল টেবিল বৈঠকের ব্যবস্থা করে ভারতবাসীদের মনোভাব জানার চেষ্টা করে। গোল টেবিল বৈঠক সময়ের প্রস্তাবলী একটি শ্বেতপত্রে, এই গোল টেবিলে যেসব প্রস্তাবনা আসছে সেগুলো শ্বেতপত্রে প্রকাশ করা হয়। এই শ্বেতপত্রটি ব্রিটিশ পার্লামেন্টের
যুক্ত কমিটি দ্বারা পরীক্ষিত ও সংশোধিত হয়ে 1934 সালে 22 নভেম্বর একটি রিপোর্ট আকারে পেশ করা হয়। এই রিপোর্টের উপর ভিত্তি করেই 1935 সালে 4 জুন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভায় এবং 24 জুলাই উচ্চকক্ষ লর্ড সভায় ভারত শাসন আইন পাশ হয়। এটাই হচ্ছে ভারত শাসন আইন নামে পরিচিত। 1935 সালে 2 আগস্ট তা রাজকীয় সম্মতি লাভ করে এবং এটাই 1935 সালে ভারত শাসন আইন নামে খ্যাত অর্জন করে। ক্লিয়ার তোমরা? এই 1935 সালে আইনের বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা খুব ভালো করে দেখে নিবে। কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কয়টা বৈশিষ্ট্য? 7টা বৈশিষ্ট্য। এই 1935 সালে ভারত শাসন আইনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে? এক হচ্ছে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন পরিকল্পনা, 2 সরকারি বিষয় বিভাগ ও ক্ষমতা বন্টন নীতি, 3 কেন্দ্র দ্বৈত শাসন, 4 প্রাদেশিক স্বায়ত্তশাসন, 5 যুক্তরাষ্ট্রীয় আদালত, তারপরে 6 গভর্নর জেনারেল এবং 7 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এগুলো হচ্ছে কি 1935 সালের আইনসভা, 1935 সালের আইন শাসন আইনের বৈশিষ্ট্য, ভারত শাসন আইনের বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাই 1935 সালে ভারত শাসন আইনে গভর্নর জেনারেল রয়েছে, এটা তোমরা, এটা বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আমরা 1935 সালে ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন, এটা একটু আমরা দেখি, পেয়েছো 34 পৃষ্ঠায়। 1935 সালে ভারত শাসন আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসন, এতক্ষণ আমরা পড়েছি, ম্যাম পেয়েছি। হ্যাঁ পেয়েছো না? এতক্ষণ আমরা দেখেছি যে 1935 সালে ভারত শাসন আইন বুঝিয়েছি এবং এটার বৈশিষ্ট্যগুলো কি কি বলেছি। এখন 1935 সালে ভারত শাসন আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসনটা কি? প্রাদেশিক শাসনের অর্থ হচ্ছে সংবিধান সম্মত উপায় প্রদেশের স্বশাসন প্রতিষ্ঠা। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ হচ্ছে সংবিধান সম্মত উপায়ে প্রদেশে স্বশাসন প্রতিষ্ঠা, অর্থাৎ সংবিধানের আওতায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করার ক্ষমতাকেই প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে। ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা বোঝানোর চেষ্টা করছি 1935 সালে ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতাগুলো কতগুলো পয়েন্টস রয়েছে দেখো, প্রায় 14টা পয়েন্টস রয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নরদের অনিয়মতান্ত্রিক শাসন, এটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্যগুলো। গভর্নরের জবাবদিহিতার প্রভাব, বিশেষ দায়িত্ব পালন সংক্রান্ত ক্ষমতা, প্রাদেশিক শাসন হস্তক্ষেপ, এগুলো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তোমরা সেই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়ে নিবে। এবার আমরা দেখি 1937 সালে প্রাদেশিক আইনসভার নির্বাচন, আরেকটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা রয়েছে। 1937 সালে প্রাদেশিক আইনসভার নির্বাচন। 1935 সালে ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিধান করা হলে ভারতীয় জনগণ তথা রাজনৈতিক নেতাদের মধ্যে রাজনৈতিক চেতনার সঞ্চার ঘটে। ফলে 1937 সালে ফেব্রুয়ারি মাসে 11টি প্রদেশের সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের মধ্যে বিপুল সাড়া পড়ে যায়। এই নির্বাচন অনুষ্ঠিত হয় সাম্প্রদায়িক ভিত্তিতে। এই নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল প্রায় 33,50,00,000-এর কাছাকাছি। এটা কি 1937 সালে প্রাদেশিক আইনের নির্বাচন, আইনসভার নির্বাচন। এরপরে আমরা দেখি 1937 সালে প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব কি কি ছিল। এই যে নির্বাচনটা হয়েছিল সেটা, এটার গুরুত্ব কি ছিল? এটার গুরুত্ব কতগুলো পয়েন্টসে রয়েছে, ধরো 9টা পয়েন্টস রয়েছে। দেখো, 1 নম্বর হচ্ছে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন হয়েছিল, প্রাদেশিক স্বায়ত্তশাসন হয়েছিল, প্রদেশের দায়িত্বশীল শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছিল, নির্বাচন ব্যবস্থার প্রবর্তন, সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রয়োগ, গণতন্ত্রের ভিত্তি রচনা, এইগুলো ছিল। আরো কতগুলো রয়েছে, মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তার উন্মেষ, শেরে বাংলা কে ফজলুল হকের জনপ্রিয়তা বৃদ্ধি, এগুলো হচ্ছে 1937 সালে প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব। এরপরে আমরা আসি জিন্নার দ্বিজাতি তথ্য। জিন্নার দ্বিজাতি তথ্য, এটা অনেক বড় চ্যাপ্টার, এগুলো তোমরা
হ্যাঁ, এরপরে আমরা জিন্নাত দ্বিজাতি তথ্য, আমি সবগুলো পয়েন্টস একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। 1928 সালে নেহেরু রিপোর্ট আমরা পড়েছি। নেহেরু রিপোর্ট প্রকাশিত হবার পর থেকে হিন্দু মুসলমান সম্পর্ক ক্রমশ তিক্ততা হতে থাকে। 1937 সালে সাধারণ নির্বাচনের পর প্রদেশগুলোর মন্ত্রিসভার মুসলমান প্রতিনিধিত্বের প্রশ্নে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে তিক্ততার সৃষ্টি হলে ভারতীয় মুসলমান জনগণ তাদের ভাগ্য সম্পর্কে নিরাশ হয়ে পড়ে। এ সময় মুসলিম লীগ নেতৃবৃন্দ, বিশেষ করে মিস্টার জিন্না, অনুভব করেন যে অখণ্ড ভারতে মুসলমানদের ভাগ্য কোনোদিনই নিশ্চিত হবে না। এর ফলে তিনি তার দ্বিজাতি তথ্য উদ্ভাবন করেন। ক্লিয়ার? এটা হচ্ছে জিন্নাত দ্বিজাতি তথ্য। এরপরে আমরা আসি লাহোর প্রস্তাব। যারা ম্যাট্রিকে ছিল পরিণীতি তারা বুঝতে পারবে বেশি। লাহোর প্রস্তাব 1940 সালে লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাবটা কি আমি একটু বলছি সংক্ষেপে। 1937 সালে প্রথম দিকে ভারতে প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভারতীয় কংগ্রেস দল 6টি প্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মুসলিম লীগ কংগ্রেসের সাথে যুক্তভাবে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব করলে কংগ্রেস তা অস্বীকার করে। মুসলিম লীগ বাংলা ও পাঞ্জাবের সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করে। এভাবে একে ফজলুল হক 1940 সালের 23শে মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করেন এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 24শে মার্চ প্রস্তাবটি গৃহীত হয়। এইগুলো তোমার 1940 সালে লাহোর প্রস্তাব। এরপরে তোমরা লাহোর প্রস্তাবের মূল লাহোর প্রস্তাবের সংশোধন পড়বে। তারপর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পটভূমিতে লাহোর প্রস্তাবের গুরুত্ব আছে, এটা তোমরা পড়ে নিবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পটভূমিতে লাহোর প্রস্তাবের গুরুত্ব কি ছিল। তারপরে 1942 সালে ক্রিপস মিশন, আরেকটা ঐতিহাসিক ঘটনা রয়েছে 42 সালের। 1942 সালে ক্রিপস মিশন এবং এর ব্যর্থতা। এরপরে তোমরা পড়বে মন্ত্রিসভা পরিকল্পনা 1946 সালে। 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা। এটা হচ্ছে তোমাদের পুরো চ্যাপ্টার। এরপরে তোমরা রয়েছে 1946 সালের, মেরা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, এরপরে দেখো 1946 সালে প্রাদেশিক আইনসভার নির্বাচন 46। এই নির্বাচনের গুরুত্ব পড়বে 1946 সালে আইনসভার নির্বাচন। 1946 সালে প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব, প্রাদেশিক আইনসভার নির্বাচন 46 সালে প্রাদেশিক আইনসভার নির্বাচন এবং এর গুরুত্ব কি। গুরুত্বগুলো রয়েছে 7টা গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব হচ্ছে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্তকরণ, প্রাদেশিক স্বায়ত্তশাসনের ক্ষেত্র প্রসারিতকরণ। এগুলো সবগুলো ছিল ব্রিটিশদের সাথে মুসলমান ভারতের আন্দোলনের খণ্ড খণ্ড চিত্র এবং খণ্ড খণ্ড ঐতিহাসিক ঘটনা। এরপরে পড়বে 1947 সালে 3রা জুন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947 সালে। এই 1947 সালে ভারত স্বাধীনতা আইন পড়বে এবং 1947 সালে ভারত স্বাধীনতা আইনের তাৎপর্য ও মূল্যায়ন। তাহলে তোমরা এখানে তোমরা দেখো কতগুলো ঐতিহাসিক ঘটনা পড়বে। কখন থেকে শুরু? এটা হচ্ছে তোমার বাংলা ইস্ট ইন্ডিয়া, এটা শুরু হচ্ছে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলা অর্থনৈতিক সামাজিক, এগুলি আমি পড়েছি তোমাদের। 1861 সাল থেকে তোমরা 1861 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই খণ্ড খণ্ড ছোট ঘটনা, ঐতিহাসিক ঘটনাগুলো তোমরা এই প্রথম চ্যাপ্টারের মধ্যে দেখবে। কারণ এই চ্যাপ্টারের নামই হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্ব সরকারের বিকাশ ও ভারত বিভাগ। মেয়েরা বুঝতে পারছো? মেয়েরা ছাত্রীরা প্রথম চ্যাপ্টার সম্পর্কে বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা শোনো, এগুলি তো ঐতিহাসিক ঘটনা, এগুলি একটু নিজের থেকে গল্পের মতো করে ভালো করে পড়ে নিবে। আর তোমরা তো সৃজনশীল, তাই না? সৃজনশীল তোমরা এই হাইলাইট পেন কিনেছো? মেয়েরা হাইলাইট পেন কিনেছো?
কিনতে হবে। এগুলো কিনে তোমরা কি করবে, এই যে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, চ্যাপ্টারটার পিছনে দেখবে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে। সেই এক একটা সৃজনশীলে এক একটা গল্পের মধ্যে 4টা করে প্রশ্ন রয়েছে, তাই না? সেই সৃজনশীলের প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং এই 4টা করে প্রশ্নগুলো দাগাবে। দাগাতে গেলেই তোমাকে পড়তে হবে বইটা, পড়ে পড়ে সঠিক অ্যান্সার গুলো দাগিয়ে এই হাইলাইট দিয়ে দাগিয়ে নিবে, ঠিক আছে? দাগিয়ে নিয়ে তারপর তোমরা এমসিকিউ রয়েছে, এমসিকিউ মুখস্থ করবে আর হাইলাইট দিয়ে সমস্ত সৃজনশীলের 4টা করে সব প্রশ্নগুলো দাগিয়ে নিবে আগে। বুঝতে পারছো মেয়েরা? মিস জি হ্যাঁ, কি করবে, কি করবে তোমরা বলো, কেউ বলো তো কি করবে, একজন বলো। হাইলাইট করে প্রশ্নগুলো হাইলাইট করে দাগিয়ে না, রাখবি। হাইলাইট করে না, হাইলাইট কলম দিয়ে, হ্যাঁ হাইলাইটের কলম দিয়ে তোমরা, হাইলাইটের পেন আছে না, এই কলম দিয়ে তোমরা প্রত্যেকটা সৃজনশীলের যে 4টা করে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো পড়বে এবং বই থেকে খুঁজে খুঁজে বের করে সেগুলো হাইলাইট দিয়ে দাগিয়ে রাখবে, যেন তোমার মুখস্থ করতে সুবিধা হয়। ক্লিয়ার? এই সিস্টেমে, হ্যাঁ এই সিস্টেমে পড়বে, আমি পড়াবো এই সিস্টেমে। কলেজে ক্লাসেও আমি এই সিস্টেমে পড়িয়েছি যে তোমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝিয়ে দেওয়ার পরে মেয়েদেরকে বলেছি সৃজনশীলের প্রশ্নগুলো দাগিয়ে ফেলতে, কারণ পরীক্ষায় তো তুমি সৃজনশীল হিসেবে পড়বে, এরকম লেন্দি ভাবে তো ইতিহাস মতো আমরা কিছু প্রশ্ন দিব না, যে প্রশ্নগুলো আসার মতো পড়ার মতো সেগুলি আমরা মুখস্থ করবো, রাইট? তাই না? তো এই সৃজনশীলগুলি প্রশ্নগুলো আমরা মুখস্থ করব, সৃজনশীলের প্রশ্নগুলো আগে আমরা বই থেকে পড়ে পড়ে দাগিয়ে নিব। প্রত্যেকটা সৃজনশীলে 4টা করে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো ভালো করে দাগিয়ে নিব এবং দাগানো শেষ হলে পরে আমরা মুখস্থ করব এবং পরীক্ষা দিব। ক্লিয়ার ছাত্রীরা? বুঝতে পেরেছো? জি মিস। হ্যাঁ, এভাবে আমরা একটা একটা করে চ্যাপ্টার শেষ করব, আমাদের বেশি না, আমাদের মাত্র 10টা চ্যাপ্টার, ঠিক আছে? তোমাদের তো পরীক্ষা হবে, তোমাদের সব রকম পরীক্ষা হবে ইনশাল্লাহ, সামনে খুলে যাবে, সবকিছুই হবে। তো এই জন্য আমরা বাসায় বসে খুব ভালো করে এই চ্যাপ্টারটা তোমরা রিডিং পড়বে, প্রথমে পড়ে তোমরা সৃজনশীলে চলে যাবে, সৃজনশীলে চলে গিয়ে সেখানে তোমরা হ্যাঁ পড়বে, দাগিয়ে নিয়ে তারপর মুখস্থ করবে আর এমসিকিউ মুখস্থ করবে, ঠিক আছে? হ্যাঁ তোমাদের হচ্ছে এই হচ্ছে, এভাবেই তোমরা চ্যাপ্টার একটা চ্যাপ্টার করে শেষ করবে। আর যারা বই কিনোনি তাদেরকে আবারও বলছি তোমরা খুব দ্রুত বই কিনে নাও, যেহেতু আমরা এমনি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, আবার বই না কিনলে একেবারে অন্ধের মতো তোমাকে থাকতে হবে, কিছুই বুঝবে না তুমি, ঠিক আছে? হ্যাঁ তোমরা সবাই বই কিনে নিবে, তারপরে ভালো করে মনোযোগ দিয়ে অনেক সময় তোমাদের ভালোভাবে থাকবে আর ভালোভাবে বাইরে যাবে না। এখন তো সারা বিশ্বব্যাপী করোনা আক্রান্ত সবাই, সেভাবে ভালোভাবে চলাফেরা করবে আর সুস্থ থাকবে। তাহলে আজকে আমি এখানেই তোমাদের ক্লাস সমাপ্ত করছি, ঠিক আছে? তোমরা আমি আজ ম্যাম জি বলো। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলো বলো। ম্যাম আমার বইয়ে পেজ নাম্বার 23 থেকে 26 পর্যন্ত এই পেজ চারটা নাই, এখন কি করব বুঝতেছি তুমি না। বইটই কি তখন কিনেছো তোমরা, তখন ঘেটে ঘুটে কিনো না কেন, দেখে টেকে কিনো না কেন? দেখে কিনতে হয় কিনি তো। নাই, এটা হচ্ছে আমার একটা আপু থেকে নিয়েছি। তাহলে তো কিছু করার না, এখন এটা নাই, তোমাকে নতুন বই কিনতে হবে যদি নাই থেকে থাকে। আর তোমরা বই কেনার সময় যখন সবসময়, কলেজে যাব না না কলেজে যাওয়ার সাথে বইয়ের কোনো সম্পর্ক নেই, কলেজ যেদিন খুলবে তুমিও যাবে আমিও যাব, কিন্তু এটা এখন বসে থাকলে হবে না ম্যাম, তোমাকে। তখন ওদের থেকে বুক না না কপি করে নিতে পারবো না? না 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 এতদিন কেন তুমি বসে থাকবে? তাহলে তোমার কি সমস্যা, টাকা পয়সার সমস্যা নাকি? তোমার যদি একেবারে না সমস্যা হয় মিস। তাহলে তুমি কিনে নাও, আর যদি অনেক সমস্যা হয় তুমি তোমার ফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ নাই, কারোর সাথে গিয়ে তুমি ফটোকপি, কিন্তু কলেজ খোলার আশায় বসে থেকো না। আমি এর মধ্যে একটা চ্যাপ্টার শেষ হলে পরীক্ষা নিব। ম্যাম কোন রাইটারের বই কিনবো? এটা বলেছি তো, মোজাম্মেল হকের, বলে দিয়েছি তো সবাইকে, পরিণীতি ও সুশাসনের 2টা পেপারই মোজাম্মেল হকের বই কিনে নিবে, ঠিক জি আছে? ম্যাম। হ্যাঁ আর কিনে জি। নিয়ে তোমরা নিজেরা বাসায় পড়ালেখা করবে, বাসায় পড়ালেখা করতে হবে,
এই 40 মিনিটে তোমাদেরকে যতটুকু বুঝিয়েছি তা সেটা তোমাদেরকে ভালো করে বাসায় পড়তে হবে। আর যে সিস্টেমে আমি তোমাদেরকে বলে দিয়েছি সৃজনশীলগুলো ভালো করে, প্রত্যেকটা সৃজনশীলের প্রশ্ন 4টা করে প্রশ্ন আছে, প্রত্যেকটা সৃজনশীলের 4টা করে প্রশ্ন অ্যান্সার ভালো করে দাগিয়ে নিবে, বইয়ের মধ্যে দাগিয়ে শেষ করবে, তাহলে দেখবা দাগাতে দাগাতেই তোমার পড়া হয়ে যাবে। তারপরে পরে মুখস্থ করবে। আর এমসিকিউ আছে, সেগুলো খুব ভালো করে মুখস্থ করবে, কারণ তোমাদের এমসিকিউ হচ্ছে 30 মার্কসের। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে শেষ করবে। আমি তো এখন বাসায়, তোমাদের সাথে দেখা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না কোনো, এই জন্য তোমাদেরকে খুব ভালো করে পড়ালেখা করতে হবে। তাহলে সবাই আছো তোমরা এখনো? হ্যাঁ, তাহলে সবার কাছে আমি, হ্যাঁ আমার সময় হয়ে গেছে, প্রায় সময় হয়নি, আছে 2-4 মিনিট। তো সবাইকে তোমাদের ক্লাস শেষ করছি। আজকে প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল। পঞ্চম অধ্যায় হচ্ছে, সরি, আমি পঞ্চমতম ক্লাস নিব, সেটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের উপরে। দ্বিতীয় চ্যাপ্টারে আমি চলে যাব। আমি যখন নেক্সট ক্লাস নিব যেটা, সেটা দ্বিতীয় চ্যাপ্টার থাকবে। তোমরা সেভাবে বই কিনে বই নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ, জি তাহলে আজকে তোমাদেরকে আমি ক্লাস শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, ঠিক আছে? ওকে ম্যাম। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আনাই